গুড মর্নিং সকলকে। দেখো, আজকে শিডিউলিং করাবো। মানে আগের দিন তোমাদের কমপ্লিট হয়েছিল শিডিউলিং এর আগে পর্যন্ত এই যে সিপিইউ বাউন্ড প্রসেস, আইও বাউন্ড প্রসেস ওইগুলো করিয়েছিলাম। তো আজকের ক্লাসটা একটু ইন্টারেস্টিং ক্লাস। শিডিউলিং মানে হচ্ছে যে প্রসেস কাকে বলে আমি তোমাদের আগে পড়িয়েছি। ছোট ছোট প্রোগ্রামের অংশগুলোকে প্রসেস বলে। তো একই সঙ্গে সিপিইউতে অনেকগুলো প্রসেস আসতে পারে। তো শিডিউলিং হলো কোন প্রসেসটা আগে এক্সিকিউট করবে, রান করবে, সেইটাকে ঠিক করে দেওয়ার একটা পদ্ধতি। মানে যেখানে অপারেটিং সিস্টেম একটা শিডিউলারকে রেখে কি করে, কোন প্রসেস আগে এক্সিকিউট হবে, আগে সিপিইউতে ঢুকবে, সেইটা বলে দেয়। আচ্ছা, এবার এই শিডিউলিং মূলত দু ধরনের আছে। একটাকে বলে প্রিএমটিভ শিডিউলিং, আর একটাকে বলে নন প্রিএমটিভ শিডিউলিং। প্রিএমটিভ শিডিউলিং মানে কি, যখন কোনো একটা প্রসেস কাজ করছে সেই সময় যদি হাই প্রায়োরিটির আর একটা প্রসেস আসে, তখন কি করে, সেই প্রসেসটাকে, আগের প্রসেসটাকে ওয়েটিংয়ে রেখে নতুন প্রসেসটাকে ঢুকিয়ে দেয়। মানে হাই প্রায়োরিটির প্রসেসটাকে আগে কাজ করতে শুরু করে। তার মানে এক্ষেত্রে কি হয়, কোনো মানে একটা প্রায়োরিটির উপর বেস করে যে কোনো সময় যে কোনো প্রসেসকে রানিং অবস্থা থেকে আবার ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া যায়। এই জন্য এটাকে প্রিএমটিভ বলে। প্রিএমটিভ শিডিউলিং। এরকম দুটো শিডিউলিং এর উদাহরণ দেওয়া যায়। একটা হচ্ছে রাউন্ড রবিন। রাউন্ড রবিনে কি হয়, প্রত্যেকটা প্রসেসকে চক্রাকারে অল্প অল্প করে টাইম স্লট দেওয়া হয়। টাইম স্লটে সবাই ঘুরে ঘুরে কাজ করে। আর একটা হচ্ছে এসআরটিএফ, মানে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট। যার রিমেনিং টাইমটা কম হয়, মানে বাকি থাকা সময়টা যে প্রসেসে কম হয়, সেই প্রসেসটা আগে রান করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিএমটিভ শিডিউলিং। এইবার আমরা যাব পরেরটায়, মানে নন প্রিএমটিভ শিডিউলিং। নন প্রিএমটিভ শিডিউলিং এ কি হয়, অপারেটিং সিস্টেম, শিডিউলার আর কি, একটা শিডিউল মেনে কোনো একটা প্রসেসকে সিপিইউতে পাঠায়। এবার যতক্ষণ না সেই প্রসেসটার কাজ কমপ্লিট হচ্ছে, পরবর্তী প্রসেস আর সিপিইউতে ঢুকতে পারে না। এটাকে বলে নন প্রিএমটিভ। মানে প্রথমে কে ঢুকবে সেটা অপারেটিং সিস্টেম ঠিক করবে, কিন্তু একবার যদি একটা প্রসেস কাজ শুরু করে, তাহলে সেই প্রসেসটার কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস ওইখানে আর ঢুকতে পারে না। এইটাকে বলে নন প্রিএমটিভ শিডিউলিং। ঠিক আছে? তো এরকম দুটো শিডিউলিং তোমাদের আছে। একটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আর একটা হচ্ছে এসজেএফ, মানে শর্টেস্ট জব ফার্স্ট। তো শর্টেস্ট জব ফার্স্ট মানে যেটার টাইম কম লাগছে আর কি, সেইটা আগে কাজ হবে। তো এইভাবে শিডিউলিংটা করা হয়। তো এটা আমি যেটা বললাম খানিকটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, শুনে তো অতটা বোঝা যাওয়ার কথা নয়। একটা উদাহরণ দেখলে অনেকটা ক্লিয়ার হবে। তো প্রথম যেটা দেখাবো সেটা অত্যন্ত সহজ। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ শিডিউলিং, মানে এফসিএফএস যেটাকে বলা হয়। তো এটা তোমাদের বিস্তারিত সিলেবাসে আছে, কাজে এটা পড়ার অসুবিধে নেই। হুম, এটা তো নাম শুনেই বুঝতে পারছো, যে প্রসেসটা আগে আসবে সেই প্রসেসটা আগে কাজ করবে, আর যে প্রসেসটা পরে আসবে সেটা পরে কাজ করবে। খুব সহজ একটা শিডিউলিং। তো এখানে ধরে নাও এরকম তিনটে প্রসেস আছে, P1 P2 P3, এবং প্রসেসগুলো কি অর্ডারে এসছে না, প্রথমে 0 মাইক্রোসেকেন্ডে এসছে প্রথম প্রসেসটা, 1 মাইক্রোসেকেন্ডে এসছে দ্বিতীয় প্রসেসটা, আর 2 মাইক্রোসেকেন্ডে এসছে তৃতীয় প্রসেসটা। তো এবার এটা কিভাবে কাজ করবে এটা, আর বার্স্ট টাইম মানে কতক্ষণ সময় লাগছে সিপিইউতে কাজ করার জন্য এই প্রসেসগুলোর, সেটাকে বলে বার্স্ট টাইম। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো কিভাবে কাজটা হচ্ছে। এটা বোঝানোর জন্য একটা চার্ট ব্যবহার করা হয়, সেটাকে গ্যান্ট চার্ট বলে। তো গ্যান্ট চার্টটা বানানটা এরকম। কিভাবে কাজ করছে দেখো, প্রথমেই তো 0 মাইক্রোসেকেন্ডে একটাই প্রসেস আছে, P1। তাহলে P1 আগে কাজ করবে। তো P1 এর 10 মাইক্রোসেকেন্ড সময় লাগছে, ওই যে 10 অবধি কাজ করলো।
নেক্সট পরেরটা কে আসছে, P2। তাহলে P2টা সেকেন্ড কাজ করবে। P2টাতে দেখো 20 মাইক্রোসেকেন্ড সময় লাগছে, তাহলে P2টা কমপ্লিট হবে কোথায়, 30 মাইক্রোসেকেন্ডের মাথায়। নেক্সট যেটা আছে P3, সেটা হচ্ছে 15 মাইক্রোসেকেন্ড সময় লাগছে, তাহলে টোটাল গিয়ে কমপ্লিট হচ্ছে 45 মাইক্রোসেকেন্ডে। ঠিক আছে, এইবার নেক্সট যে অংশটা আমি বলবো সেটা হচ্ছে একটা টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে হয় আমাদের। টার্ন অ্যারাউন্ড টাইম মানে মানে প্রসেসটার ঢোকার পর কাজ কমপ্লিট করে বেরোনো পর্যন্ত যে সময়টা, সেইটাকে বলে টার্ন অ্যারাউন্ড টাইম। তো টার্ন অ্যারাউন্ড টাইমে দেখো কোন প্রসেসটার কত সময় লেগেছে, এটা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। কমপ্লিশন টাইম হচ্ছে, দেখতে পাচ্ছ P1 এর কমপ্লিশন টাইম 10 মাইক্রোসেকেন্ড, P2 এর 30, আর P3 এর হচ্ছে 45। তো এবার এইগুলো থেকে এদের অ্যারাইভাল টাইমগুলোকে যদি মাইনাস করে দিই, তাহলেই টার্ন অ্যারাউন্ড টাইমটা পাওয়া যাবে। যেমন প্রথমটার P1 এর 10, P2 এর 29, আর P3 এর 43। এবারে অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে, তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা হলো অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম। হয়ে গেল। এইবার প্রশ্ন হচ্ছে যে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কি। ওয়েটিং টাইমটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বার্স্ট টাইম। মানে একটা প্রসেস এলো এবং কাজ কমপ্লিট করে চলে গেল, এই মাঝের যে সময়টা, সেই সময়টাকে ওয়েটিং টাইম বলা যায় না। কেন? কারণ কারণ ওই প্রসেসটার কাজ করার জন্য তো কিছু সময় লেগেছে, কাজেই কাজ করার সময়টা টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাদ দিতে হয়। তখন আমরা ওয়েটিং টাইম পাই, মানে কতক্ষণ প্রসেসটা ওয়েট করছিল। এবার দেখো P1 এর ক্ষেত্রে কোনো সময় লাগছে না, কারণ প্রথমে এসেই কাজ করছে। P2 এর ক্ষেত্রে কিন্তু কাজ শুরু হয়েছে অনেকক্ষণ পরে। P2 এর কাজ শুরু হয়েছে কতক্ষণ পরে, 10 মাইক্রোসেকেন্ড, কি বলে 9 মাইক্রোসেকেন্ড পরে। 10 নয় কেন, কারণ ও এসেছেই তো 1 সেকেন্ড পরে, কাজে 9 মাইক্রোসেকেন্ড পরে ওর কাজ শুরু হচ্ছে, তাই ওর ক্ষেত্রে হবে 9 মাইক্রোসেকেন্ড। আর P3 এর ক্ষেত্রে কি হবে, P3 এর ক্ষেত্রে হচ্ছে 28 মাইক্রোসেকেন্ড পরে ওর কাজ শুরু হয়েছে আসা। তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইমটা কত হবে, তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইমটা পেয়ে যাব। বুঝতে পারলেন? আচ্ছা, এরপর নেক্সট যেটা আছে সেটা হলো পরবর্তী যে মানে শিডিউলিং আছে সেটা আছে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট, এটা আছে। তো সেটা কিভাবে কাজ করে সেটা আমি তোমাদের পরবর্তী ক্লাসে করাবো, যেহেতু অঙ্কের মতো ব্যাপার এখন, সেজন্য এই ক্লাসগুলো একটু আমি শর্ট করব। তো ক্লাসগুলো ফলো করো, লাইক করো, শেয়ার করো। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি পরের ক্লাসটাতে শর্টেস্ট রিমেনিং টাইম ফার্স্ট যে অ্যালগোরিদমটা আছে বা যে শিডিউলিংটা আছে, সেই শিডিউলিংটা দেখিয়ে দেবো। থ্যাংক ইউ সকলকে।